একটু অসুখ হলেই মুড়ি মুরগির মতো অ্যান্টিবায়োটিক্স খাচ্ছেন, কিন্তু এই অ্যান্টিবায়োটিক আপনার শরীরে ঠিক কতটা ক্ষতি করছে জানেন কি? প্রেসক্রিপশন ছাড়াই হয়তো অ্যান্টিবায়োটিক্স নিচ্ছেন, অ্যান্টিবায়োটিক্সের কোর্স পেরিয়ে গেলেও সেটা কন্টিনিউ করছেন। এই সমস্ত বিষয় কতটা ক্ষতি করছে, আজকে সেই বিষয়ে কথা বলতে জিও বাংলার হেলথ কথা নিয়ে আমি স্নিগ্ধা চলে এসেছি। আর আজ আমার সাথে কথা বলবেন ক্যান্সার স্পেশালিস্ট অ্যান্ড চিফ অফ ব্রেস্ট সার্ভিস প্রফেসর ডক্টর দীপেন্দ্র কে সরকার। শুনবো তার থেকেই। স্যার, ওয়েলকাম টু হেলথ কথা। আর যে টপিকের উপর কথা বলবো সেটা বর্তমান সময়ে ভীষণ ভাইটাল, কারণ এখন একটু যে কোনো রকম রোগ হলে পরে মানুষে মুড়ি মুরগির মতন অ্যান্টিবায়োটিক্স নিতে থাকছেন। এটা আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য কতটা বড় বিপদের কারণ আপনি মনে করছেন? প্রথমে বলে রাখি যে আপনারা যে টপিকটি আজকে সিলেক্ট করেছেন, এই মুহূর্তে সারা বিশ্বে বা গ্লোবালি দিস ইজ দ্য মোস্ট বার্নিং টপিক। কেন বার্নিং টপিক? কারণ এই বছরের গত বছরের মাঝামাঝি নাগাদ প্রথম WHO একটা সতর্কীকরণ করেন এবং নভেম্বর মাসে এশিয়ার সব মেম্বার দেশগুলোকে নিয়ে WHO একটি মিটিং করেন এবং তাতে একদম ক্লিয়ার কাট রেড ফ্ল্যাগ সাইন ইস্যু করা হয় যে এই মুহূর্তে আমরা যদি তাকিয়ে দেখি 1927-28 সাল নাগাদ আলেকজান্ডার ফ্লেমিং পেনিসিলিন আবিষ্কার করেছিলেন, আর আমরা প্রায় 100 বছরের মুখে দাঁড়িয়ে আছি। আমরা অ্যাকচুয়ালি এই মুহূর্তে পেছিয়ে গেছি, অর্থাৎ প্রায় প্রি অ্যান্টিবায়োটিক এরায় পৌঁছতে চলেছি। তার কারণ দেখা যাচ্ছে গ্লোবালি প্রায় যত অ্যাভেলেবল অ্যান্টিবায়োটিক আছে সেগুলো সবই রেজিস্ট্যান্ট হয়ে গেছে। অর্থাৎ আমরা যে অ্যান্টিবায়োটিকটা দোকান থেকে কিনে গিলে খাচ্ছি সেই অ্যান্টিবায়োটিকটা কেবলমাত্র একটা ইনার্ট ক্যাপসুল, সেটা আমার শরীরের কোনো জীবাণুকেই মারতে সক্ষম নয় এবং এটা একটা ভয়াবহ পরিস্থিতি। সেই কারণে গ্লোবাল এস্টিমেট বলছে যে আগামী 10 বছরের মধ্যে সারা পৃথিবীতে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স অ্যালোন উইল কিল 1 crore পিপল প্রতি বছরে। এবং তাদের এস্টিমেট, এটা ওয়ার্ল্ড ব্যাংকের এস্টিমেট, যে $3 trillion উইল বি ওয়াশড অ্যাওয়ে ফ্রম দ্য ইকোনমি। এবং এর দায়িত্ব কিন্তু আমাদের প্রত্যেকের সমাজের। এবং এই ভয়াবহ পরিস্থিতিকে মোকাবিলা করবার জন্যে যুদ্ধকালীন ব্যস্ততায় প্রায় সবকটা দেশের সরকারই এখন এই মুহূর্তে মাঠে নেমেছেন। একদমই। আর এটা হচ্ছে যথেষ্ট পরিমাণে ভয়ের দিকটা আমরা শুনলাম, কিন্তু প্রথমত অনেক সময় যেটা দেখা যায় সেটা হচ্ছে চিকিৎসকের পরামর্শ ছাড়াই অনেকে নিজের চিকিৎসা বিদ্যা প্রয়োগ করে নিজে থেকে কিছু অ্যান্টিবায়োটিক্স সেবন করেন, তো সেটা কতটা ভুল? মানে এটা ভুল বলাই বাহুল্য। মানে ভুল মানে দিস ইজ আ ক্রিমিনাল নেগলিজেন্স। মানে ধরুন একজন বাবা তার সন্তানকে দোকান থেকে অ্যাজিথ্রোমাইসিন কিনে এনে খাওয়ালেন এবং তার সন্তান মারা গেলেন বা তার সিভিয়ার রিয়াকশন হলো, তাহলে দেশের আইন অনুযায়ী তার জেল হওয়া উচিত এবং কালপেবল হোমিসাইড পর্যন্ত তার এগেনস্টে চার্জ হওয়া উচিত। ভারতবর্ষে বিভিন্ন জিনিস চলছে, কিন্তু পৃথিবীর কোনো দেশে এটা কেউ স্বপ্নেও ভাবতে পারে না যে আমরা দোকান থেকে নিজে একটা অ্যান্টিবায়োটিক কিনে নিজের চিকিৎসা করতে পারি। সেটা তো কোয়াক ডাক্তারের চেয়েও খারাপ হলো। অর্থাৎ এর ফলে যেটা ঘটছে, ধরুন আমি বাচ্চার কথা গেলাম না, ধরুন আমি একজন নাগরিক, আমার মনে হলো সকাল থেকে শরীরটা জ্বর লাগছে, আমি সামনের ওষুধের দোকানে গেলাম, গিয়ে বললাম যে আজ থেকে 2 বছর বাদে অমুক ডাক্তারবাবু আমাকে এই ওষুধটি দিয়েছিলেন, সেই ওষুধটি আর একবার কিনে নিলাম, আমি খেলাম, আমার ওষুধটা কাজ করলো না। এটা অ্যাপারেন্টলি খুব নির্বিষ একটা পরিবেশ যে আমার তো ভাইরাল ফিভার হয়েছিল, ওষুধটা কাজ করলো না। কিন্তু এই যে ওষুধটা কাজ করলো না, এটা আমার বডির ব্যাকটেরিয়াগুলোকে অ্যাকচুয়ালি রেজিস্ট্যান্ট করে দিল টু দ্য অ্যান্টিবায়োটিক। এবার আমি যখন বাড়িতে গেলাম, যে আমার যখন একটা সত্যিকারের ইনফেকশন হলো,
তখন সেই ইনফেকশনটা, এই রেজিস্ট্যান্ট ব্যাকটেরিয়াটা আমি আমার সন্তানকে বা আমার বাবাকে বা মাকে ট্রান্সমিট করলাম, এবং তাদের যখন অ্যান্টিবায়োটিকটা দেওয়া হলো অ্যান্টিবায়োটিকটা কাজ করলো না। অর্থাৎ ওই যে একদিন সকালবেলা নেমে গিয়ে আমি ওষুধের দোকান থেকে একটা আমার পছন্দের অ্যান্টিবায়োটিক খেয়েছিলাম, সেই রেজিস্ট্যান্সটা আমার পিতার মৃত্যুর কারণ হলো। সুতরাং এই জিনিসটা যদি সাধারণ নাগরিক বুঝতে না পারেন, তাহলে যে দিনটা এই মুহূর্তে প্রজেক্ট করা হচ্ছে সত্যি যদি সেটা আসে, তাহলে সেটা ভয়াবহ। একদমই, আমরা যথেষ্ট পরিমাণে বুঝতে পারছি যে সেই জিনিসটা যেটা আমরা অনর্গল করে থাকি, যেটা হয়তো কখনো ভাবিনি যে এটার পরবর্তী এফেক্ট কি হতে পারে, সেটা নিয়েই আজকে কথা হচ্ছে। এবং এই যে বললাম পরবর্তী এফেক্ট, মানে পার্টিকুলার আমরা কোন ধরনের এফেক্ট শরীরে বুঝতে পারবো যখন এই অ্যান্টিবায়োটিকের ভয়াবহতা বৃদ্ধি পাবে? দেখুন, প্রথমে আমি একটা জিনিস বলি, এই মুহূর্তে WHO এবং আমেরিকা থেকে যে স্টেটমেন্ট বেরিয়েছে তাতে দেখা যাচ্ছে যে এই যে টোটাল অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স এর 2/3 হচ্ছে যথেচ্ছ ব্যবহার অ্যানিমাল হাজবেন্ডারি বা ফার্মিংয়ে। অর্থাৎ আমি মুরগি চাষ করছি, একটা মুরগিও যাতে না মারা যায় সেই জন্য আমি অ্যান্টিবায়োটিক ব্যবহার করছি, প্রোফাইল্যাক্টিক ব্যবহার করছি, তার কিছু না হলেও ব্যবহার করছি। দ্বিতীয়ত আমি কি করছি, আমি মাছ চাষ করছি, অ্যান্টিবায়োটিক ব্যবহার করছি। আমি ক্রপ মানে অ্যানিমাল এই চাষ করছি, সেই চাষের ফিল্ডে অ্যান্টিবায়োটিক ছড়িয়ে দিচ্ছি। ফলত যেটা হচ্ছে, আমাদের জল, বায়ু প্রত্যেকটা এই মুহূর্তে দূষিত এই রেজিস্ট্যান্ট অ্যান্টিবায়োটিক দিয়ে। 1/3 হচ্ছে অ্যান্টিবায়োটিকটা না খাওয়া বা বেশি খাওয়া বা হাফ খেয়ে বন্ধ করা বা সেলফ প্রেসক্রিপশন বা বেঠিক প্রেসক্রিপশন। মানে আমার প্রয়োজন অ্যাজিথ্রোমাইসিনের, আমি খেলাম অ্যামক্সিসিলিন, আমার প্রয়োজন অ্যামক্সিসিলিন, আমি খেলাম মেরোপেনাম। অর্থাৎ এই যে সঠিক না খেয়ে বেঠিক অ্যান্টিবায়োটিক বেঠিক ডোজে খাওয়া, অ্যাপারেন্টলি আমি রাস্তায় একজন চলন্ত রেজিস্ট্যান্ট ব্যাকটেরিয়া বহন করা একটা ব্যক্তি হয়ে গেলাম। আমার মল এবং মূত্রের মধ্যে দিয়ে যা যা ব্যাকটেরিয়া বেরোবে এবং সেইটা যে জলের মধ্যে ছড়াবে, প্রত্যেকটি কিন্তু রেজিস্ট্যান্ট ব্যাকটেরিয়া। আচ্ছা, আমার শরীরে এই মুহূর্তে কোনো অসুবিধা হবে না, কিন্তু আমার যখন বা আমার পরিবারের যখন একটা নিউমোনিয়া হবে, আমরা দেখছি যে ভেন্টিলেটরে পেশেন্ট গেছে, আমরা জানি যে নর্মাল কোর্সে ভেন্টিলেটর থেকে রিকভার করা উচিত, তার ব্রঙ্কাস থেকে সাকশন করে যে মেটেরিয়ালটা কালচারে পাঠানো হয়েছে, 22টা অ্যান্টিবায়োটিকের মধ্যে 22টাই রেজিস্ট্যান্ট। সুতরাং আমি জানি যে সময়ের অপেক্ষা আমি আধুনিক বহু কৃত্রিম জিনিস দিয়ে তাকে বাঁচিয়ে রেখেছি, কিন্তু অ্যান্টিবায়োটিক যদি কাজ না করে তার মৃত্যু অবশ্যম্ভাবী। সুতরাং অ্যাপারেন্টলি দেখে কিছু বোঝা যাবে না, কিন্তু পরিস্থিতি ভয়াবহ, এবং আইসিইউ আইটিউতে যারা পেশেন্টরা ভর্তি হচ্ছেন প্রায় সবারই অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স। আচ্ছা, আর আমরা অনেকেই যেটা শুনে থাকি যে অ্যান্টিবায়োটিক কোর্স চলাকালীন ভিটামিন সি জাতীয় বা দুগ্ধজাত কোনো প্রোডাক্ট খাওয়াটা উচিত নয়, এটা কতটা সঠিক? এটা সম্পূর্ণ বেঠিক। তার কারণ হচ্ছে ভিটামিন সি আমাদের বহু ন্যাচারাল খাবারের মধ্যেই আছে, যেমন আমলকি খাচ্ছি বা লেবু খাচ্ছি, তার মধ্যে ভিটামিন সি আছে, এবং ভিটামিন সি আমাদের শরীরের পক্ষে খুবই উপকারী। দুধের সাথেও জেনারেলি কোনো কন্ট্রাইন্ডিকেশন থাকার কথা নয়, তবে কিছু কিছু মানুষের কিছু কিছু অ্যান্টিবায়োটিক, অ্যামক্সিসিলিন এই ধরনের অ্যান্টিবায়োটিক খেলে একটা ডায়রিয়ার প্রবণতা হয়, এবং তাদের যদি সেই সময় অল্প মাত্রায় হলেও ল্যাকটেজ ইনটলারেন্স থাকে, তাহলে সেই ডায়রিয়াটা অ্যাগ্রাভেটেড হতে পারে। কিন্তু দুধ খেলে অ্যান্টিবায়োটিক কম কাজ করবে এরকম কোনো ঘটনা ঘটছে না, বরঞ্চ ভিটামিন সি উইল বি ফার মোর এফেক্টিভ। আমরা যদি অ্যান্টিবায়োটিক খাই, প্রয়োজনে খাই, তাহলে সেই সময় ভিটামিন সি দিলে। বেশ, আমরা বেশ কিছু প্রশ্নের উত্তর স্যারের থেকে পাচ্ছি, তবে দর্শকদের কিছু প্রশ্ন রয়েছে আপনার কাছে, আমরা দেখে নেব প্রথম প্রশ্ন কি। হ্যালো, আমার নাম প্রবুদ্ধ ঘোষ,
আমার প্রশ্নটা হচ্ছে অ্যান্টিবায়োটিক কতদিন খাওয়া যেতে পারে? বলবেন এর উত্তরে। যে দর্শক বন্ধু প্রশ্নটি করলেন খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন যে অ্যান্টিবায়োটিক কতদিন খাওয়া উচিত। এটাকে আমরা দুভাগে ভাগ করি, একটাকে বলা হয় প্রিভেন্টিভ অ্যান্টিবায়োটিক ইউজেজ, আর একটা হচ্ছে থেরাপিউটিক মানে প্রয়োজনে ইউজেজ। প্রিভেন্টিভ কখন না, ধরুন একজনের একটি অপারেশন হতে চলেছে, আমরা চাই অপারেশন হওয়া বা তার ইমিডিয়েট পরে কোনো ইনফেকশন না হোক, সেক্ষেত্রে অপারেশনের 1 ঘন্টা আগে আমরা একটা ইনজেক্টেবল অ্যান্টিবায়োটিক দিয়ে থাকি, যেরকম কার্ডিয়াক সার্জারিতে উইদিন 30 মিনিটস এবং বড় অপারেশনে আরও 2-3টে ডোজ দেওয়ার প্রয়োজন হয়। কিন্তু ধরুন আপনার যদি কোনো ইনফেকশন হয়ে থাকে, তাহলে ইউজেজের মাত্রাটা হচ্ছে, যখন আপনার জেনারেল রুল, এক একটা কেসে একটা ভেরিয়েশন আছে, সাধারণ অ্যাভারেজটা হচ্ছে যখন আমার একটা ইনফেকশন কন্ট্রোলড হলো তারপরে 3 থেকে 5 দিন, তার একদিনও বেশি নয়। অর্থাৎ আমার যদি নিউমোনিয়া হয়ে থাকে এবং নিউমোনিয়ার জন্য স্পেসিফিক অ্যান্টিবায়োটিকটা আমি ব্যবহার করে থাকি এবং আমি নিউমোনিয়া থেকে সুস্থ হই, তারপরে ম্যাক্সিমাম 3 থেকে 5 দিন আমি অ্যান্টিবায়োটিক খেতে পারি, তারপরে কিন্তু ম্যান্ডেটরিলি অ্যান্টিবায়োটিক বন্ধ করে দিতে হবে। ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন বা ইউটিআই এর ক্ষেত্রেও তাই সত্য, গলার বা আপার রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশনের ক্ষেত্রেও সেটাই সত্য। কিন্তু মনে রাখতে হবে, এই যে আপার রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশন বলছি, মোস্ট অফ দ্য সার্কামস্ট্যান্সেস কিন্তু এগুলো ভাইরাল ইলনেস এবং অ্যান্টিবায়োটিকের কোনো রোল থাকে না। বেশ, আমরা দেখবো আমাদের দ্বিতীয় প্রশ্ন কি রয়েছে। নমস্কার ডাক্তারবাবু, আমার নাম হচ্ছে বনশ্রী দত্ত। ছোটদের কি অ্যান্টিবায়োটিক দেওয়া উচিত? এটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। কেন গুরুত্বপূর্ণ? কারণ জেনারেলি ছোট শিশুদের ক্ষেত্রে যেটা হয় হচ্ছে ভাইরাল ইলনেস। ভাইরাল ইলনেস মানে এই অ্যাডেনোভাইরাস, পার্বো, বিভিন্ন ধরনের ভাইরাস, এবং আমাদের হাতে এই মুহূর্তে যা যা অ্যান্টিবায়োটিক সবই ব্যাকটেরিয়াল ইনফেকশনের জন্য। সুতরাং প্রাথমিকভাবে কখনোই দেওয়া উচিত না যদি না ডকুমেন্টেড ব্যাকটেরিয়াল ইনফেকশন থাকে। 3-4 দিন ব্যবহার করার পরে, মানে জ্বর আসার পরে যদি মনে হয় এবং এটা ডকুমেন্টেড হয় যে এতে টাইফয়েড হয়েছে বা স্পেসিফিক কোনো ব্যাকটেরিয়াল ইনফেকশন হয়েছে, তখন অ্যান্টিবায়োটিক শুরু করা উচিত। বড়দের ক্ষেত্রে যদিও বা ভুল করে আগে খাওয়া উচিত, শিশুদের ক্ষেত্রে কিন্তু ম্যান্ডেটরিলি প্রথমে অ্যান্টিবায়োটিক দেওয়া উচিত নয়। বেশ, আমরা তো আমাদের সমস্ত প্রশ্নের উত্তরই পেলাম, তবে একটা কথা আপনি যদি দর্শকদেরকে একটু বলে দেন যে যে এই অ্যান্টিবায়োটিকের ফলে আমাদের যে রোগ প্রতিরোধ ক্ষমতাটা ক্রমে ক্রমে হ্রাস পাচ্ছে, আমাদের কি সাবধানতা অবলম্বন করা উচিত? প্রথম কথা যেটা বলবো সেটা হচ্ছে, প্রত্যেকে জানবেন যে আমাদের যা যা অসুখ এখন হচ্ছে, ডায়াবেটিস বলুন, ক্যান্সার বলুন, ইনফেকশন বলুন, প্রত্যেকটাই কিন্তু একটা লাইফস্টাইল ডিসঅর্ডার বা জীবনশৈলীর অসুখ। জীবনশৈলীর অসুখ বলতে বা উদাহরণস্বরূপ কি বলবো, আমার খাওয়া দাওয়া যদি অনিয়ম হয় অথবা আমি যথেচ্ছাচার করি আমার খাওয়ার ব্যাপারে, অর্থাৎ আমি কারণে অকারণে ফ্রাইড ফুড খাচ্ছি বা নন হাইজেনিক ফুড খাচ্ছি, এগুলো কিন্তু শর্ট টার্ম ইনফেকশন এবং লং টার্ম ডায়াবেটিস, ক্যান্সার, হাইপারটেনশনের কারণ। 1 নম্বর কথা বলবো সেই কারণে যে হেলদি ডায়েট অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং আপনি যদি বাড়িতে হেলদি ডায়েট প্রথম থেকে প্রমোট করেন, তাহলে আপনার সন্তান প্রথম থেকে কিন্তু হেলদি ডায়েটেই অভ্যস্ত হবেন। মুশকিলটা হচ্ছে, আপনি বাড়িতে চিকেন রোল খেয়ে যদি সন্তানকে বলেন যে আলু সেদ্ধ খেতে, সেটা কখনোই সম্ভব নয়। আপনি সারাদিন মোবাইলের মধ্যে থেকে যদি সন্তানকে এক্সপেক্ট করেন যে সে মোবাইলটা দেখবে না, সে তো আপনাকেই কপি করছে। দ্বিতীয় জিনিসটা যেটা হচ্ছে স্থূলতা। স্থূলতা এমন একটা রোগ যেটা আপনার শরীরে যে কোনো কারণ মানে একটা বিপদ ঘটাতে পারে। যেমন 1 হার্ট ডিজিজ, 2 ডায়াবেটিস, 3 হাইপারটেনশন, 4 ক্যান্সার, 5 ইনফেকশন। প্রত্যেকটারই কারণ স্থূলতা।
এবং এই মুহূর্তে রেকমেন্ডেশন হচ্ছে যদি আমরা সপ্তাহে অ্যাটলিস্ট 120 মিনিট, সেটা কিন্তু দৈনিক 0.5 ঘন্টা নাগাদ হয়, এইটা যদি আমরা রোজ এক্সারসাইজ করি তাহলে কিন্তু আমাদের অনেক অসুখকে আমরা না ঘটতে দিতে পারি বা ঘটলেও তার রেকারেন্স কমাতে পারি। তাই আমার একটাই বক্তব্য থাকবে, হেলদি ডায়েট, হেলদি লাইফস্টাইল, এটাই কিন্তু এই মুহূর্তে সবচেয়ে আজকালকার যুগের ছেলে মেয়েদের কথায় ইন থিং। একদম। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ সো মাচ আমাদের এত সুন্দর করে পুরো বিষয়টা আজকে বুঝিয়ে দেওয়ার জন্য। আমি আশা করব দর্শকদেরও ভীষণ ইউজফুল লেগেছে আজকের এই এপিসোড। তাও জানিয়ে ফেলুন আমাদের কমেন্ট সেকশনে কেমন লাগলো। আর এরকম আরও অনেক নিত্য নতুন বিষয়ের উপর হেলথ কথার এপিসোড দেখতে গেলে আপনাদের প্রত্যেক বুধবার এবং শুক্রবার নজর রাখতে হবে জিও বাংলার পর্দায় ঠিক সন্ধ্যা 6টায়। নমস্কার।